জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে নামতে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। বড় দুটি রাজনৈতিক দল প্রার্থী চূড়ান্তে অনেকটা পথ এগুলেও এনসিপির দিকে তাকিয়ে সারা দেশ। এরই মধ্যে কে কোন জোটে যাবে, কারা কার সঙ্গে সমঝোতায় পৌঁছবে সে নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এই বাস্তবতায় আমাদের আজকের এখন প্রকাশ নাম দিয়েছি মনোনয়নতন্ত্র। অতিথি আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আরও আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা 15 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আছেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, ঢাকা 17 আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ভোটের হাওয়া একেবারেই ভালো মতোই হাওয়া লেগেছে সারা দেশে মনে হচ্ছে। আমি শফিকুল ইসলাম মিল্টন আপনার কাছে শুরুতে জানতে চাই যে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই সারা দেশে বিভিন্ন আসনে আমরা দেখলাম বিক্ষোভ, হরতাল, কুশপুত্তলিকা দাহ, নানা কিছু চলছে। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক আজকে চট্টগ্রামে একজন নিহত হয়েছেন নিজের দলের সমর্থকদের দ্বারাই। মানে ওই যে সেই পুরনো রাজনীতি, নিজের দলের কাছেই যদি নিজের দলের কর্মীরা নিরাপদ না থাকে, আসলে অন্য মানুষের কাছে বা অন্য দলের কাছে কি বার্তা যায় আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আপনি যে কথাটি একটু আগে বলেছেন যে বিএনপি মনোনয়ন ঘোষণার পরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে। আজকে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার সময় মহানগরের বিএনপির সম্মানিত কনভেনার এরশাদুল্লাহর উপর হামলা হয়েছে, আপনারা দেখেছেন। ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে। একটা ঘটনা হলেই হঠাৎ করে বলা হয় যে অভ্যন্তরীণ কোন্দল। এই জিনিসটা তদন্তের আগেই যদি কেউ বলে ফেলে যে এটা অভ্যন্তরীণ কোন্দল, সেখানে একটা প্রশ্ন থেকে যায়। তো কিছুটা সময় নেওয়া উচিত সবার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, বিভিন্ন সংস্থারা কাজ করছে, তারপরে তদন্তের ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে আসলে বিষয়টা কি। আমরা দীর্ঘদিন নিজেদের মধ্যে রাজনৈতিক সংগঠনগুলো কাদা ছোড়াছড়ি করেছি, এখনও কিছু কিছু জায়গা অব্যাহত আছে। 2024 সালে দেশে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা সারা বাংলাদেশের জনগণ এবং সকল রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণই পরিবর্তন করেছে। আমরা সেই পরিবর্তনটাই এখন আমরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে, যেহেতু বর্তমান রাজনীতি তারুণ্যের রাজনীতি, পরিবর্তনের রাজনীতি, সেই পরিবর্তন হোক এটা আমিও চাই, আমার পাশাপাশি আমার দলও চায়। তো সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এবং তরুণদের, এদেশের ছাত্র সমাজ সবাই একটাই, আমরা মানুষের কাছে, জনগণের কাছে আমাদের দাবি, জনগণ আমাদের কাছে যেই দাবিগুলো করে, আপনার একটু আগে আপনার প্রশ্নে বলেছেন যে এই যে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে হানাহানি, এইগুলি আসলে বিষয়টা হয়ে এসেছে অতীতে। তা আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে সারা বাংলাদেশে বলতে আমার জানা মতে, যেহেতু আমি এই দলের একজন মনোনীত প্রার্থী, 5-6 জায়গায় মনে হয় কিছুটা একটু বেশি, 5-6 আমি আমার জানা মতে আর কি। মানে কিন্তু এটি কি আপনি বলতে চাচ্ছেন যে আগের থেকে কম, আগের থেকে বেশি হয়েছে কিনা অন্যান্য রাজনৈতিক দলে বা বিএনপিতেও? তা তো হয়েইছে, এবার অনেক কম মনে হচ্ছে। দীর্ঘ 16 বছরে তো আমরা নির্বাচনও করতে পারি নাই। আপনারা নিজেরা অবগত আছেন, 2018 সালে তৎকালীন সময়ে ফ্যাসিস্ট হাসিনা নিজেই বলেছিল যে একবার সবাই রাজনৈতিক দলকে আহ্বান করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল যে ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করবে। তাকে বিশ্বাস করে জনগণ, আমরা দল জনগণকে বিশ্বাস করতে আমরা চেয়েছিলাম যে একটা নির্বাচনে যাওয়ার পরে কি হয়েছে আপনারা নিজেরাও দেখেন। কিন্তু এই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে বাতাস বাংলাদেশে লেগেছে, সেই জায়গায় এটা অনাকাঙ্ক্ষিত, সেটি তো বলা যায়। জি, অবশ্যই অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবেই ঠিক নয়। তারপর আবার বলছি, একটা ঘটনা ঘটে যাওয়ার পরেই 5 মিনিটের মধ্যে কিভাবে বুঝবেন কারা করেছে? না, মানে এটা তো আবার অন্য আসনেও তো ঘটেছে, এটা তো এমন না যে এখানে হয়তো প্রাণহানির ঘটনা ঘটেছে। দেখেন, আমাদের বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল। এখানে প্রতিটি আসনের মনোনয়ন প্রত্যাশী একের অধিক আছে, এটা আপনারা সকলে জানেন, তাই না? এখন এটা কে করেছে এই পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন কোনো কিছু পাওয়া যায়নি আমার জানা মতো, আমি নিজেও জানি না। ঠিক আছে, সেটা হয়তো আমরা সময় হলে জানবো। ডাক্তার খালিদুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে একটি বিষয় আমরা দেখছি যে 80% তরুণ বলা হচ্ছে। আসলে আমরা একটু তরুণ বলতে পছন্দ করি। আপনাদের যে 300 আসনে প্রার্থী আপনারা অনেক আগেই দিয়েছেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যেদের অনেককে চেনে না। আমরাও যে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন আসনে নাম শুনেছেন কিন্তু চেহারা মনে করতে পারছেন না, বা কোনোদিন তিনি মেম্বার ইলেকশন করেন নাই, চেয়ারম্যান ইলেকশন করেন, বা কোনো কিছুর সাথে ছিলেন না। কিন্তু এবার যে একটা আওয়াজ
জামাত ইসলামীকে ঘিরে উঠেছে, মানে এই একেবারে নতুন আনকোরা যারা কোনোদিন কাজ করেন নাই তাদেরকে দিয়ে কতটা প্রত্যাশা আসলে করা যায়, আপনি কি মনে করেন? ধন্যবাদ মুজাহিদ ভাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি শুরুতে আলহামদুলিল্লাহ যে দীর্ঘ বাংলাদেশের মানে জন্মলগ্ন থেকেই বাংলাদেশের মানুষ আসলে ভোটাধিকার থেকে বঞ্চিত। বিশেষভাবে গেল 17 বছর মানুষ তার ভোট দিতে পারে নাই। এবং আপনি যে কথা বললেন যে 80%ই ইয়ং আমাদের যে নমিনেশন পেয়েছে, আমিও একজন প্রার্থী, আমি ইয়ং। আনফর্চুনেটলি আমিও আমার জীবদ্দশায় এখনও কিন্তু ভোট দিতে পারি নাই। আপনি পারেননি ভোট? না, আমিও এখনো ভোট দিই নাই। আমিও হয়তো ফার্স্ট টাইম এবার ভোট দেবো। মানে ভোট দিতে পারেননি কিন্তু আপনি আবার দাঁড়িয়ে গেছেন? আমি দাঁড়িয়ে গেছি। সেকেন্ড যে কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে আমাদের প্রার্থীদেরকে চেনে না, আসলে জামায়াতে ইসলামীকেই তো বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামীর যিনি আমির আছেন তাকেই কয়জন লোক চিনত। ওরা মিডিয়া থেকে সিল করে দেওয়া হয়েছিল। জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের যে জনকল্যাণমূলক কাজ সেটা জনগণের সামনে আসতেই দেওয়া হয় নাই। গেল 17 বছরে এক মুহূর্তের জন্য সকল মিডিয়াকে নিষিদ্ধ করেছে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিজের বাসায় থাকতে পারি নাই, অন্য বাসায় যেয়ে থাকতে হয়েছে। আমাদের আমিরে জামাত যেদিন 5ই আগস্টের দিনে কিন্তু একটা অভিজ্ঞতা আছে না, যে মনে করেন আপনার সাথে একজন হয়তো লড়ছেন, তিনি 3 বার বিজয়ী হয়েছেন, অন্তত 1 বার হয়েছেন, বা অন্য কোনো ইলেকশন করছেন। এটা অভিজ্ঞতা তো অবশ্যই যেটা বলছেন, কিন্তু আমাদের দেশের যে পলিটিক্স, যেটা আপনি একটু আগে আসলেন, আমরা তো গেল স্বাধীনতার পর থেকেই সোফার কোনো ভালো পলিটিক্সের কিছু পায় নাই। আপনারা যদি বলেন যে ডাকসুতে যারা ইলেকশন করলো তারা কি জীবনে কোনোদিন কোনো পর্যায়ে ইলেকশন করে আসছে? আমাদের ছাত্ররাই সেখানে বিপুল ভোটে ম্যান্ডেট পেয়ে তারা সেখানে এসেছে এবং তারা দেখিয়ে দিয়েছে স্বল্প সময়ের ভিতরে কি পরিমাণ 100 বছরে যারা অন্য কোনো অভিজ্ঞ দল যা কোনো কিছুই করতে পারে নাই, আমাদের 1-1.5 মাসের মধ্যেই আমাদের যে অনেস্টি সেটা দেখিয়ে দিয়েছে। আপনি যদি একইভাবে বলেন আমাদের যে 2টা মন্ত্রণালয় ছিল, আমাদের যিনি মতিউর রহমান নিজামী সাহেব, উনি কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে নাই, আবার কৃষি ইউনিভার্সিটিতে পড়েন নাই, কিন্তু বাংলাদেশের স্মরণকালে সেরাভাবে শিল্প মন্ত্রণালয় যখন উনি পরিচালনা করেছেন, এখনও অন্যান্য সবাই সেটাকে ফলো করে। আবার কৃষি মন্ত্রণালয় যেটা ছিলেন সেটাও সকল সেটা ফলো করে অত্যন্ত সুন্দরভাবে অনেস্টির সাথে এবং স্মার্টলি তিনি চালিয়ে। আমি মেনে নিলাম, আপনার কথাই হয়তো মানলাম, কিন্তু মানে এই যে এত নতুন প্রার্থী, মানে এটি দিয়ে কি আসলে একটা মানে যেরকম বিজয় হয়তো আপনার শুরুতেই কিন্তু বলেছেন যে নতুন যে পরিবর্তনের হাওয়া সারা বিশ্বেই পরিবর্তন যুবকরাই পরিচালনা করছে। আমরা দেখেছি কানাডার যিনি ট্রুডো পরিচালনা ইয়ং ছিলেন, সৌদি আরবের এত বড় একটা কিংডম চালাচ্ছেন, ভেরি ইয়ং। বর্তমান যে পরিবর্তনটা যারা অভিজ্ঞ পুরাতন রাজনীতিবিদ তাদের মাধ্যমে কিন্তু আসে নাই, পরিবর্তন এসেছে নতুনদের মাধ্যমেই। সুতরাং নতুনদের মাধ্যমেই বাংলাদেশে পরিবর্তন আসবে এবং বাংলাদেশের জামায়াত ইসলামীর যে ক্যান্ডিডেট তাদের যে শুধুমাত্র তারা ইয়ং না, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের যে পরিচালনার যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব দিয়ে আসাই ক্যান্ডিডেটরাই ভবিষ্যতে তাদের সঙ্গে প্রতিযোগিতা করবে। আপনাকে ধন্যবাদ। ফাহমিদুল হক, আপনার কাছে জানতে চাই যে মানে বিএনপি বা জামাতের ক্ষেত্রে তারা কোন প্রার্থীকে দিচ্ছেন এই আলোচনা যত বেশি, কিন্তু এনসিপির ব্যাপারে মানুষের আলোচনা হচ্ছে যে এনসিপি কোন জোটে যাচ্ছে, সেটা কি বিএনপিতে যাচ্ছে নাকি জামাতে যাচ্ছে নাকি একা থাকছে। আপনাদের দলের ভেতরে অনেক সূত্র, কেউ বলে যে গেলে বিএনপিতে যাবে, একটা দল হয়তো জামাতের সঙ্গে যেতে চায়, আবার কারো কথা হচ্ছে যে কারো দায় আমরা নেব না, আমরা একাই থাকবো। মানে এই আলোচনাটার বাস্তবতা কোথায় আছে, মানে আপনার কাছে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমার নাম ফরিদুল হক। তো যেটা আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। জি, ব্যাপারটা হয়েছে এটা আমি আগে বেশ কয়েকবার এই একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছি, একই উত্তর আবার আমাকে দিতে হচ্ছে। আমার জন্য কিছুটা বিব্রতকর, কিন্তু দিতেই হবে, এটা বোধহয় আরও অনেক দিন দিতে হবে। সেটা হচ্ছে যে এই যে ফ্রেমিংটা যে আপনারা কার সাথে যাচ্ছেন, মানে এইটা বাংলাদেশের ওল্ড এস্টাবলিশমেন্টের একটা খেলা। ওল্ড এস্টাবলিশমেন্ট যেটা করতে চায় আপনাকে কোনো একটা পকেটে ঢুকায়া আপনার যে এজেন্সি আছে না, আপনার এজেন্সিকে নাই করে দিতে চায়। আমরা কেন জামাত ইসলামী করিনি, কেন আমরা বিএনপি করি না, কেন আমরা আওয়ামী লীগ করিনি, এটার পেছনে তো আমাদের একটা বোঝাপড়া আছে। এটা এরকম ব্যাপারটা এরকম না যে ওয়ান ফাইন মর্নিং উঠে মনে হলো যে না আমরা কোনো দল করবো না, আমরা একটা নিজের একটা দল, কিন্তু এটাও ব্যাপারটা তা না।
যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আছে, বিএনপি বলেন, জামাত বলেন, তাদেরও একটা গ্রুপ কিন্তু চাই আপনারা আলাদাই থাকেন, সেটাও কিন্তু আলোচনায় আছে। না, সেটা অন্য ব্যাপার। আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের নিজস্ব একটা রাজনৈতিক বোঝাপড়া আছে এবং আমাদের একটা এজেন্সি আছে। সেই এজেন্সির কারণে আমরা এখানে ধরেন একটা নতুন রাজনৈতিক দল করেছি। এটা এমন না যে ওয়ান ফাইন মর্নিং আমাদের মনে হচ্ছে আমরা একটা দল করতেছি। এবং ওইখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কেন আমাদের দলের নাম XYZ না রেখে একটা জাতীয় নাগরিক পার্টি বলতেছি, আমরা কেন নাগরিক শব্দকে প্রমিনেন্ট করতে চাচ্ছি, কেন আমরা নিজেদেরকে মধ্যপন্থী বলি, কেন আমরা বাংলাদেশপন্থী বলি, প্রত্যেকটার পেছনে আমাদের লম্বা বোঝাপড়া আছে। এখন ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে এই ওল্ড এস্টাবলিশমেন্ট যেটা চায় আপনাকে একটা পকেটে ভরে আপনার এজেন্সিটাকে নাই করে ফেলতে চায়। এটার মধ্যে অনেকে আছে, আমি সেই দীর্ঘ ব্যাখ্যার মধ্যে যেতে চাচ্ছি না, কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝি যে বাংলাদেশে যে পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাওয়া, যেটার কি বলে যে আমরা একদম সম্পূর্ণ লেজিটিমেসি আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে পেয়েছি। মানুষ যখন রাস্তায় নেমে আসে বন্দুকের গুলির সামনে, এর থেকে বড় আর কোনো লেজিটিমেসি নেই। মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে, এটা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। মানুষ এখানে আওয়ামী লীগকে ধরেন চায় নাই, আওয়ামী লীগকে বারবার ভোটের মাধ্যমে তারা প্রত্যাখ্যান করেছে। এরপরে আপনার যখন মনে করেন যে যুগপৎ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে মানুষ রাজনৈতিক দলগুলোর উপরে ভরসা করতে পারে নাই বিধায়ী মানুষ আসে নাই। সেই একই মানুষ কিন্তু 6 মাস পরে গুলির সামনে এসছে। তো এই যে ব্যাপারটা, তার মানে হচ্ছে যে আমরা ওইভাবে আর চাই না, আমরা নতুনভাবে চাই। ওইভাবে বলতে কি, ওইভাবে বলার জায়গাটা হচ্ছে এখানে কেউ পার্সোনালি নেবেন না। ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরেন বিএনপির যে কি বলে প্রার্থী ঘোষণা করার পরে এই যে জেলায় যে যতটুকুই হোক, ধরেন 10টা জায়গায় হয়েছে, একজন মানুষ মারা গেছে, আজকে সম্ভবত একজন প্রার্থীও গুলিবিদ্ধ হয়েছেন। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কেন ঘটছে? ব্যাপারটা হচ্ছে আমরা যে সংস্কারের কথা বলছি, এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে আমরা শুধু একটা কাগজে একটা সংস্কার করলাম, এনসিপিতে হবে না তার তো আমি এটা বলি, এটা কেন হবে না, আমি এটাই আপনাকে বলছি, এটা কেন হবে না। এটা হতো না, বিএনপি তো এটা হতো না, অন্য কোনো দলে এটা হতো না। ঘটনা হচ্ছে যে এখানে এমপি হলে একটা জমিদারি পাওয়া যায়। এই যে জমিদারি পাওয়া যায়, আপনি নাম দিয়েছেন না মনোনয়নতন্ত্র, এই মনোনয়নের মধ্য দিয়ে একটা জমিদার তন্ত্র এখানে কায়েম করা হয়েছে। দেখবেন যে এমপি যে হয় সে আর ওই জায়গাটা ছাড়তে চায় না, এবং সে আবার ধরেন তার সেকেন্ড জেনারেশনকে আনতে চায়, সম্ভব হলে থার্ড জেনারেশনের জন্য কনফার্ম করতে চায়। আপনি দেখেন সেকেন্ড জেনারেশন প্রার্থী কতজন আসতেছে, এবং পরিবারতন্ত্র কিভাবে ধরেন এখানে গেড়ে বসতেছে। কেন? কারণ এটার ভেতরে একটা বিরাট বড় পাওয়ার এবং মানি মাসলের খেলা আছে। এই খেলার মডেলটাকে আমরা চেঞ্জ করতে চাই। দ্যাট ইজ নিউ এস্টাবলিশমেন্ট কিংবা নিউ সেটেলমেন্ট। জায়গাটা কি? জায়গাটা হচ্ছে যে আপনি এমপি হইলে আপনি টাকা কামাই করতে পারবেন না। এমপির কাজ হচ্ছে আইন তৈরি করা, এটা আপনি পারবেন না। আসেন এই সংস্কার, কিন্তু এই যে যত সুন্দর কথা বলছেন, যদি সত্যিকার অর্থেই মনে করেন যে ঠিক আছে, যে এজেন্সির গল্প বলছেন, যদি কোনোভাবে এই বিএনপি বা জামাতের কোনো পকেটের ভিতরে যদি ঢুকে যায়, এই কথাগুলো কি টিকবে বা থাকবে? তখন না, পকেটের ভেতরে ঢোকার তো কোনো সুযোগ নাই। এখানে জনগণ এনসিপিকে যেই লেজিটিমেসি দিয়েছে, এনসিপি যারা করে তারা কে? আমরা কারা? আমাদের কোনো লিগেসি আছে? আমরা এখানকার সাধারণ কৃষক, শ্রমিক, মজুরের সন্তান। তারপরে আপনি দেখেন যে জুলাই পদযাত্রা কিংবা ধরেন কয়েকটা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাদের ডাকে কেন ধরেন সারা বাংলাদেশের মানুষ নেমে আসলো, এবং কেন বাংলাদেশের প্রতিষ্ঠিত সবচেয়ে পুরনো বড় রাজনৈতিক দলদের তারা যখন এই কি বলে ব্লকেট ঘোষণা করতেছে, তারা যখন অসহযোগ ঘোষণা করতেছে, তারা যখন একদফা ঘোষণা করতেছে, তাদেরকে ওইটার পেছনে যেতে হলো। কেন হলো? এই জায়গাটা হচ্ছে যে এই এস্টাবলিশমেন্টকে মানুষ চায় নাই। মানুষ একটা নিউ জিনিস, নিউ এস্টাবলিশমেন্ট চায়, একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায়। তো এই যে জায়গাটা, এটা যদি এনসিপি রক্ষা করতে না পারে, এনসিপিকে ছুড়ে ফেলবে, এটা কোনো ইস্যু না, এটা আমাদের ব্যক্তির ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই যে কালচার আপনি এখানে রেখেছেন, কালচারও না, এই যে সিস্টেম, যেই সিস্টেমে ধরেন এমপি হওয়ার জন্য এত ঝুঁকি নিতে হয় যে আপনি আপনার নিজের দলের লোককে গুলি করে মেরে ফেলতেছেন হয়তোবা, কিংবা আপনি আপনার নিজের দলের বিপরীত প্রার্থী অফিস আগুন জ্বালায় দিচ্ছেন, রোড ব্লকেট করতেছেন আগুন জ্বালায়। কেন? তার মানে হচ্ছে এখানে একটা বিরাট পাওয়ার এবং ধরেন মানি ডাইনামিক্স আছে। এই ডাইনামিক্সকে ধরেন চেঞ্জ করে ফেলতে হবে। দ্যাট ইজ নিউ সেটেলমেন্ট। এইটা আসলে মানুষের কাছে যেতে হবে। আসবো শফিকুল ইসলাম মিল্টন, আমি ফরিদুল হকের কথা শুনেই আপনার কাছে জানতে চাই যে বিষয়গুলোকে আসলে এরকমই কিনা উনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে যখনই কেউ প্রার্থী ঘোষণা করে তাদের মধ্যে একটা চমক থাকে, যেমন মনে করেন বিএনপির ক্ষেত্রে আছে যে যারা নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, সেই ফ্যামিলিগুলোকে সামনে আনা, বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যারা অন্য
জুলুমের শিকার হয়েছেন তাদের পরিবারকে এগুলো নিয়ে আসা, জুলাইয়ের দেখলাম যে আমরা মীর স্নিগ্ধ আপনাদের প্রাথমিক সদস্য পদ পূরণ করেছেন, অনেকগুলো ভালো বিষয় আছে। কিন্তু কোনো চমক আলাদাভাবে কি আপনার কাছে মনে হচ্ছে যে মানে এই জায়গাগুলোতে এবার কৌশল বিগত দিনের থেকে আলাদা, এরকম কিছু আছে কিনা এবারের প্রার্থী বাছাইতে? এইবারে প্রার্থীর বাছাই ক্ষেত্রে আপনারা দেখেছেন 232টা ইতিমধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। 237টা 32টার মধ্যে মনে হয় আরেক একটা বন্ধ হয়েছে এরকম। জি জি। তো সব কিছু মিলে এবারে প্রার্থীতা অনেক চেঞ্জ এসেছে, আপনারা নিজেও দেখেছেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব সহ স্ট্যান্ডিং কমিটির বোর্ডে নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছে যে আগে একই পরিবারে 2-3জন করে কিন্তু বিএনপি কিংবা অন্যান্য বড় দল থেকে কিন্তু তারা মনোনীত হতো কিংবা এমপি হতো। এইবারের ব্যাপারটা দেখেন আপনারা, যারা দীর্ঘ 16 বছরেই যদি আমি ধরি, 16 বছরে যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, গুম পরিবার, যেই পরিবারে শহীদ হয়েছে তাদের পরিবার থেকে কিন্তু মনোনীত করা হচ্ছে। যারা নির্যাতিত, বিএনপির মতো এই 16 বছরে আরেকটা দল আপনি আমাকে দেখান তো, যে বিএনপির মতো নির্যাতিত কর্মী আরেকটা দল আমাকে দেখান। আমাদের নেত্রী যিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে। 5-5টি আসন থেকে উনি যতবার দাঁড়িয়েছে প্রতিবারই জয়যুক্ত হয়েছে বিপুল ভোটের মধ্য দিয়ে। মানে ওই নির্যাতনের জায়গাতে তো জামাতও তো দাবি করে যে আমরাই সব থেকে বেশি। জামাত তার অবস্থান থেকে দাবি করবে। আপনি একটু আগে আপনাদের কথাই বলেছেন যে আপনারা যে নতুন, তাদেরকে প্রশ্ন করেছিলেন আপনাদের কেউ চিনে না। বিএনপি যারা আমরা করি, আমরা যারা প্রকাশ্যে রাজনীতি করি, আমাদেরকে ভালো মন্দ মিলে সমাজের সকলেই কিন্তু চেনে। আমি পার্সোনালি আরেকটা জিনিস আমার বন্ধু খালেকুজ্জামান বলি, আসলেই কিন্তু আপনাদের যারা এলাকার প্রতিনিধি আমি নিজেও ঠিকভাবে চিনি না। ইদানিংকালে হয়তো বা 2-1জনের সাথে কথাবার্তা হচ্ছে, তাদেরকে চিনতে পারছি। এটাই ট্রু। জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি সংগঠনের আমরা যারা করি আমাদেরকে সবাই এলাকায় চিনে, কারণ আমরা প্রকাশ্যে রাজনীতি করি, আমরা জনগণের কাছে কাছে বহু আগের থেকে যাওয়ার চেষ্টা করছি। 16 বছর ওইভাবে সুযোগ ছিল না, মসজিদে মাদ্রাসায় নামাজ পড়ার আমাদের কোনো সুযোগ ছিল না। এটা সকল রাজনৈতিক দলের ক্ষেত্রেই একই অবস্থাই ছিল। এখন বাংলাদেশে আমি আগেও বলেছি যেভাবেই হোক একটা পরিবর্তন হয়েছে। আর ফরিদুল হক ভাই একটু আগে যেটা বললেন যে দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে কোনো ফয়দা হয়নি, দীর্ঘদিন বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল জোটভিত্তিক আন্দোলন করেছে, তাদের ফয়দা হয়নি। বিষয়টা আসলে এরকম নয়। 16 বছরের আন্দোলনের ফসল হিসাবে একটা পর্যায়ে গিয়েই এই ফসলটা এসেছে সবার সমন্বয় করেই। এটা আমি মনে করতে চাই। এই মনোভাব যদি আমাদের সবার ভিতরে থাকে তাহলে অবশ্যই আগামী দিনেই পরিবর্তন হবে। এখন যদি এখানে বসে আমরা যদি একজনকে অস্বীকার করতে চাই, আসলে বিষয়টা মনে হয় ওইভাবে ঠিকভাবে বাংলাদেশের মানুষ নেবে না। আসবো ডাক্তার খালিদুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে এই ছাত্র সংসদ নির্বাচনের আগেও কিন্তু অনেক আগে থেকেই এরকম আলোচনা বাংলাদেশে শুরু হয়েছে যে সরকার গঠন করবে, জরিপে এগিয়ে, যেটি অনেক জায়গায় আমরা দেখছি। তারপরে আসন কোনো হিসেবেই আপনাদের 50-এর নিচে নামছেই না। এই যে এত আলোচনা, মানে এই আত্মবিশ্বাস কি আপনাদের এই ছাত্র সংসদ নির্বাচনের আগেই, নাকি মানে আসলে এটার পেছনে বিশাল কোনো রহস্য আছে? আমি সেই প্রশ্নের উত্তর জানবো। আমি ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। ডাক্তার খালিদুজ্জামান, আপনাকে আগেই প্রশ্ন করেছি আমি যে এই যে আপনাদের বিজয়ের হাতছানির এত কথাবার্তা, সোশ্যাল মিডিয়া খুললেই সরকার গঠন করছেন, এত আসনে জিতবেন, এবং যত হিসাব নিকাশই আছে 50-এর নিচে কোনো কথাবার্তাই আসলে নাই। মানে এই আত্মবিশ্বাসটা আপনারা কিভাবে পাচ্ছেন, বা এটার পেছনে আসলে কি আছে আপনার কাছে জানতে চাই। না, আমরা প্রথমেই শুকরিয়া আদায় করে মোহন রবের কাছে আলহামদুলিল্লাহ যে আমরা যারা এরকম মানে স্টুডেন্ট উইংয়ের সঙ্গে সংযুক্ত ছিলাম। একটু আগেও আপনি যেটা বললেন যে আপনারা রাজনীতির ময়দানে নতুন, আসলে রাজনীতির ময়দানে নতুন না। আমরা যারা এখন ফিল্ডে আছি সবাই দেখবেন যে ছাত্র শিবিরের কোনো না কোনো পর্যায়ের বড় দায়িত্বে ছিল, তারাই এখন নেতৃত্বে আসছে। তো আমরা যারা ইসলামের বিশ্বাসী তারা সবসময় মহান রবের উপরে আমাদের আস্থাশীল বেশি। যেমন আমরা গত বছর যখন আমরা আমেরিকায় আমাদের আমিরি জামাতকে ফেরত দেয়, তখন উনি আমাকে সান্ত্বনা দিয়ে বলে চলো কাবায় যাই। কাবার হাত ধরে উনি বলেন যে মহান রব্বুল আলামিন মনে আমাদের জন্যে এর থেকেও ভালো একটা সফর বরাদ্দ রাখছে, এই জন্যে আমাদেরকে আমেরিকায় যাওয়াটা এখান থেকে স্টপ করে দিল।
ঠিক তার 2 দিন পরেই মানে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি হলো, এবং ওই সময় যদি আমরা আমেরিকায় যেতাম তাহলে জুলাইয়ের আন্দোলনের এই যে সহযোদ্ধা হওয়া এটা আমাদের পক্ষে সম্ভবপর ছিল না, এবং ওনার উপস্থিতিটা তখন দেশের এই লিডিংয়ের জন্য খুবই প্রয়োজনীয় ছিল, ওনার নির্দেশনাগুলো, যেহেতু আমি ওনার সঙ্গে প্রত্যক্ষভাবে ছিলাম জুলাইয়ের যে বিপ্লবের সময়। তো আমরা ইসলামের উপরে যদি বিশেষ, এবং সারা বিশ্বেই দেখেন এখন কিন্তু মোটামুটি ইসলামের দিকে মানুষ একটু ঝুঁকছে। যেমন আমেরিকাতেও আপনি যেটা একটু আগে আমরা দেখলাম যে সেখানেও কিন্তু মুসলমান একজন নাগরিক খ্রিস্টান এর মধ্যেও কিন্তু বিজয়ের দিকে যাচ্ছে। বাংলাদেশের মুসলমান জামায়াত ইসলামীকে গত 17 বছর এমনভাবে ট্যাগ করা হয়েছে, তাদেরকে ফ্রেমিং করা হয়েছে যে মানুষ পর্যায়ক্রমে তাদের দিকে বেশি ঝুঁকে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন উনি নামাজ পড়তে আসতেন, তখন হজে আসছিলেন, তখন বিরোধীরা বলতো যে এনার কাছে যেন, রাসূলের কাছে যেন কেউ না যাইতে পারে। এই যে ঘোষণার পরে না যাইতে কেন পারে, এটার জন্য অনেকের মানুষের মধ্যে আগ্রহ জাগতো যে আমার এটা একটু জানা দরকার। ঠিক একইভাবে জামায়াত ইসলামীকে, শিবিরকে গেল 17 বছর ফ্যাসিস্ট সরকার এমনভাবে অপচেষ্টা করেছে যেটাকে বেঁধে রাখার জন্যে, আর মহান রব্বুল আলামিন ঠিক তার বিপরীতভাবে অনেক গতিতে সামনের দিকে এগিয়ে দিয়েছে, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা মা বোন সাধারণ মানুষের কাছে এখন অতি পরিচিত একটা নাম হিসেবে আসছে। সেজন্যই যত জরিপ যাচ্ছে দেখবেন যে একটা পরিচিত মুখ। এবং ডাকসু জাকসু যে ইলেকশনগুলো হলো, এই জরিপের ফলাফল তো সারা পৃথিবীতে কিন্তু এক হয় না, অনেক মিথ্যাচার আছে, এগুলো নিয়ে অনেক মিথ্যাচার, সেটা কাগজে কলমে আমরা বিভিন্ন, শুধু মিথ্যাচার জরিপ না, আপনাকে তো অবশ্যই রাজনৈতিক ময়দানে তাদের অবস্থান, তারপরে রিসেন্টলি ইয়ং জেনারেশনের ভোটার যেটা বলা হয়, সেখানে তো শিবিরের নামেই তো 4টা ইউনিভার্সিটি, সুতরাং ঢাকা ইউনিভার্সিটিকে তো আপনি মিথ্যা জরিপ বলতে পারেন না, ডাকসু নির্বাচনকে তো মিথ্যা জরিপ বলতে পারেন, চাকসুদাকে মিথ্যা বলতে পারেন না, রাকসুদাকে মিথ্যা, তো আমাদের চোখের সামনেই খুব শর্টলি হয়ে গেল। সুতরাং এর থেকে ইয়ং জেনারেশনের ম্যান্ডেটটা কোন দিকে, এর থেকে ভালো এক্সাম্পল তো আমার দরকার নাই। আচ্ছা, আপনার কাছে আসবো। ফরিদুল হক, আপনার কাছে জানতে চাই যে এনসিপির দীর্ঘদিনের অপেক্ষা ছিল নিবন্ধন নিয়ে, প্রতীক পাওয়া, সব কিছুই হয়ে গেল। বিএনপি বড় দল, যাদেরকে নিয়ে আসলে অনেক কবে দিবে প্রার্থী, এটা নিয়ে কিন্তু অনেক সমীকরণ ছিল, শেষ পর্যন্ত তারাও দিয়ে দিয়েছে বেশিরভাগ জায়গাতে। মানে এনসিপির ক্ষেত্রে আসলে এটি এত সময় কেন লাগছে, বা কোন জায়গাতে আছেন, কেমন সময় লাগতে পারে আপনাদের প্রার্থী চূড়ান্ত করতে, বা আপনারা কি আসলে 300 আসনে প্রার্থী দিতে পারবেন কিনা, এটা নিয়েও মানুষের সন্দেহ আছে? জি না, প্রার্থী দিতে পারা না পারার এইটা ধরেন সন্দেহ থাকাটা স্বাভাবিক, নতুন রাজনৈতিক দল, এই সন্দেহ তো থাকবেই। কিন্তু আমাদের জন্য ইলেকশনটা আসলে সেকেন্ডারি। আমরা পরিষ্কারভাবে একদম শুরু থেকে বলছি যে পুরনো যে সিস্টেমকে বহাল রাখার জন্য প্রায় সবাই ধরেন এখানে কি বলে যে আদা জল খেয়ে নামছে। ওই সিস্টেমের অধীনে বাংলাদেশে আর একটা নতুন নির্বাচন করে আসলে খুব একটা ফয়দা হবে না, বাংলাদেশের মানুষের খুব একটা ফয়দা হবে না। নতুন কিছু মানুষ আসবে, নতুন কিছু ধরেন পদ তৈরি হবে, নতুন পদে নতুন কিছু মানে পুরনো কিছু পদে নতুন কিছু মানুষ আসবে, তাদের হয়তো বা ধরেন ফয়দা হতে পারে, মানুষের খুব একটা ফয়দা হবে না। তো সেই জায়গা থেকে তো ধরেন আমাদের আকাঙ্ক্ষা ব্যাপক। এই আকাঙ্ক্ষা আসলে আমাদের আকাঙ্ক্ষা, আমরা মানে দল হিসেবে আমাদের আকাঙ্ক্ষা মনে করি না, বাংলাদেশের পরিবর্তনকামী জনগণ যারা জুলাই গণ অভ্যুত্থানের রাস্তায় নেমে এসেছিল তাদের সবার আকাঙ্ক্ষা। তো সেই জায়গাটাতে ধরেন ব্যাপক থাকার পরেও আমরা যেহেতু সবাইকে নিয়ে জিনিসটা করতে হবে, আমরা বহু চেষ্টা করে ধরেন জুলাই সনদের মধ্য দিয়ে অন্তত শুরুটা যাতে আমরা করতে পারি, সেই জায়গার মধ্যেই আমরা আসলে মূলত ফোকাস করেছি। কারণ আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের যে শপথ, সেই শপথের দায় আমাদের উপরে আছে, এবং আমরা ধরেন ওই একটা ধরেন কি বলে যে ইলেকশনের সিট ভাগাভাগির যে পলিটিক্স, এই পলিটিক্সের মধ্যে আমরা যেতে পারি না। কারণ আমরা এই পলিটিক্সের মধ্যে আমরা গেলে ধরেন শহীদদের রক্তের সাথে বেমানি করা হয় বলে আমরা মনে করি। যে বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দলই চেয়েছিল যে এই অবস্থা আছে, একটা নির্বাচন দিয়ে দাও, নির্বাচন দিলেই তো সব ঠিক হয়ে যাবে, নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে এর আগে, আরও ভবিষ্যতে নির্বাচন হবে। তো যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনের অভিজ্ঞতা আমরা দেখছি যে শুধু নির্বাচন করে বাংলাদেশে পরিবর্তন হয় না, হ্যাঁ, বরঞ্চ নির্বাচনটা ঠিকমতো করার জন্য যে পরিবর্তন করা দরকার, সেই পরিবর্তনটুকু মিনিমাম করতে গেলেও আসলে জুলাই সনদ যা করছি তাও এনাফ না। আমরা জুলাই সনদে আমরা যতটুকু করেছি 84টা প্রস্তাব, সেটাও এনাফ না, যদিও এখানে সবগুলো দলকে রাজি করানো এখন পর্যন্ত যায়নি।
তো এখনো আমরা আসলে জুলাই সনদের দিকেই পাখির চোখ করে তাকিয়ে আছি। আমরা মনে করি যে জুলাই সনদের সুরাহা না হওয়ার আগে কি আপনারা আসলে প্রার্থীর নাম ঘোষণা করবেন না? এইটা না, তা না, মানে আমরা হচ্ছে যে প্রস্তুতিটা আমরা অনেক পরে শুরু করেছি, কারণ আমরা আসলে যদি এইটার পেছনে এই ধরেন এইটার জন্য আমরা ধরেন এক ধরনের আন্দোলনের মধ্যে ছিলাম, আপনি বলতে পারেন। আন্দোলন সবসময় তো আসলে রাস্তায় নেমে হয় না। আমরা প্রতিনিয়ত ঐক্যমত্য কমিশনে, বিভিন্ন সভা সেমিনারে, টকশোতে, রাজনৈতিক দলগুলোর সাথে এবং সিভিল সোসাইটি সহ অন্য সবার সাথে আমরা আসলে এই মতামতটা আসলে উৎপাদন করার চেষ্টা করেছি যে এইটুকু আমাদের আসলে লাগবে, এইটুকু না হলে আমরা আগাতে পারবো না। মানে এই যে গণভোটের প্রসঙ্গ কিন্তু এখানে খুব বাস্তবিকভাবে এসে যায় আর কি। যেমন আগে আপনাদের আলোচনায় ছিল যে আপনারা ওই ইয়ের দিনে, মানে জাতীয় সংসদ নির্বাচনের দিনে চান, জামাত যেভাবে চাচ্ছিল, সেখান থেকে আবার আপনারা একটু সরে আসছেন। এখন আপনারা চান, দুঃখিত, মানে একই দিনে আসলে আপনারা চান। কিন্তু এই ক্ষেত্রে কি আসলে আপনাদের যে মতামতের যে পরিবর্তন হয়েছে, সাংবিধানিক কোনো সংকট কি তৈরি হতে পারে? আমাদের জায়গাটা ওইটা না। আমরা কিন্তু এই জায়গাটা বারবার আমাদেরকে মিসরিড করা হয়েছে, এটা আমরা বহু জায়গায় ক্ল্যারিফাই করেছি। আমরা বলেছি যে গণভোটের ডেটটা আমাদের জন্য সেকেন্ডারি, প্রাইমারি ব্যাপারটা হচ্ছে যে গণভোটটা আমরা কিসের উপরে করতেছি, এইটা হচ্ছে আমাদের জন্য প্রাইমারি। গণভোটটা কি একটা ধরেন মানে লোক দেখানো একটা গণভোট, নাকি গণভোটের মধ্য দিয়ে আমরা আসলে জেনুইন কিছু চেঞ্জেস করছি? এই জায়গাতে আমরা গণভোটকে আমরা এখানে রিপ্লেস করতেছি হচ্ছে আমাদের গণপরিষদের বদলে। কারণ আমরা বলছি যে চেঞ্জগুলো 84টা প্রস্তাব, এর ভিতরে 48টা আছে সংবিধান সম্পর্কিত, যার মধ্যে অনেকগুলো হইতেছে সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতেছে। বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার জন্য আপনি যদি সংশোধনী দিয়ে করেন, যেটা আগে হয়েছে, এই সংশোধনী আদালতে বাতিল করে দিতে পারে। সংশোধনী বেসিক স্ট্রাকচারের উপরে হাত দেওয়ার ক্ষমতা রাখে না। এইটা বারবার এইটা এসছে। এই জন্য আমরা বলছি যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার আপনি কোথায় পাবেন? এটা পাবেন আপনি জনগণের ভোটের মাধ্যমে, গণভোট। ওই গণভোটে যদি একটা জুলাই সনদ আদেশ দেওয়া হয়, ওই আদেশে যদি বলে দেওয়া হয় যে জুলাই সনদকে জনগণ যদি অ্যাকসেপ্ট করে, তাহলে পরবর্তী নেক্সট যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার কাছে একটা কনস্টিটিউট পাওয়ার জনগণ ট্রান্সফার করলো। যখন সংবিধানটাকে রিঅ্যারেঞ্জ করবে কিংবা পুনর্লিখন করবে কিংবা সংস্কার করবে, আপনি যেটাই বলেন, সেটা করার পরে তখন এটা আসলে বৈধতা পায়। এছাড়া অন্য কোনো পথে এটাকে আপনি চেঞ্জ করতে, মানে আপনারা ওই জায়গাটা নিয়ে এখনো বেশি কনসার্ন, কারণ এইটা না হলে যেটা হবে যে আমরা এই যে ধরেন পুরনো যে চোরাবালি, এই চোরাবালির ভেতরে আপনি আবার পড়বেন। চোরাবালির ভেতরে আপনি আবার। শফিকুল ইসলাম মিলন, আপনার কাছে জানতে চাই যে এই যে জোটের আলোচনা তো খুবই তীব্র হচ্ছে, যদিও জামাতের আমির আজকে বলেছেন যে জোট না, ওনারা একটা সমঝোতায় যাচ্ছেন। আবার আরেকটা তৃতীয় একটা জোটের আলোচনা শোনা যাচ্ছে যে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এটা একটা সমঝোতা বা অন্য নামে হতে পারে। কিন্তু বিএনপি জোটের দিকে আসলে কতটা এগিয়ে নিতে পারছে? কারণ এখানে ইসলামী দলের যে কথা বারবার বলা হচ্ছে, তারপরে আপনাদের যে অনেকগুলো আসন এখনো দেয়া হয়নি, যুগপৎ আন্দোলন যারা করেছে তাদের জন্য রাখা হয়েছে, মানে এই সমীকরণের জায়গাটা একটু বলবেন। ধন্যবাদ। আমি যতটুকু জানি, আমি এই দল দীর্ঘ 41 বছর যাবৎ এই দলের একজন কর্মী। তো স্বাভাবিকভাবে আমাদের দলের হাইকমান্ড যারা আছে, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, অনেকের সাথে কথা হয়। তো ইতিমধ্যে আমাদের যে মনোনয়নগুলো ঘোষণা হয়েছে, কিছু কিছু জায়গায় দেখেছেন অনেকগুলো জায়গায় কিন্তু গ্যাপ আছে। তো আমাদের দীর্ঘদিনের সহকর্মী এবং সহযোদ্ধা রাজনৈতিক দল যারা শরিক দল ছিল, যুগপৎ আন্দোলনে আমাদের সাথে একসাথে দীর্ঘদিন ছিলেন, তাদেরকে তো অবশ্যই আমরা তাদের জায়গা থেকে দলীয়ভাবে আমরা তাদেরকে একটা মনোনয়ন দিব, সেই ব্যাপারে আলোচনা হচ্ছে। আজকেও আমার জানা মতো অনেকগুলো মিটিং হয়েছে। আশা করি অতি দ্রুত এই বিষয়গুলো সমাধান হয়ে যাবে। আর মাঝে মাঝে আপনি যে কথাটা বললেন, পত্রপত্রিকাতে বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা হয়, এনসিপি সঙ্গে জোট হচ্ছে বা অমকের জন্য ফাঁকা রাখা হয়েছে। তো আমি এটাও জানি হয়তো এনসিপি নেতৃবৃন্দের সাথে আমার অনেকদিন আমার অফিসে এসেছিল, কথা হয়। তারাও বলছিল যে হয়তো বা আমাদের পার্টির কাছে তাদের একটা এক্সপেকটেশন আছে, একটা আবেদন আছে যে আমরা এতগুলো আসন চাই। এটা তো আজকে একটা পত্রিকাতে আসছে এবং এটা তো অস্বীকারও করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। এবং অনেকে এনসিপির যারা এখন বর্তমান শীর্ষে আছেন নেতৃত্বে, তারাও ঢাকা থেকে দু একটা জায়গায় চাচ্ছে, বিভিন্ন জায়গায় এগুলি নিয়ে হয়তো বা কথাবার্তা চলছে, নেগোসিয়েশন চলছে বিভিন্ন পর্যায়ে। আমরাও চাই জুলাই 2024 সালে যারা আন্দোলন করেছে, দেশে পরিবর্তন এনেছে, এবং আমাদের এনসিপি তো আমাদের ছোট ভাই, তাই না? ওরা এখন রাজনীতিতে আসছে, রাজনীতি শিখবে, আবার দেশ পরিচালনা করবে। ইতিমধ্যে অনেকে দেশ পরিচালনা করছেও, যেটা একদম অপ্রত্যাশিত ছিল আপাতত, পরে করলে হয়তো আরও ভালো হতো। তো আমরা সকলকে নিয়ে একটা পরিবর্তনের যে সেটাকে অব্যাহত রাখতে চাই। আমার নেতা কিন্তু বলেছে
আমার নেতা জনাব তারেক রহমান বলেছে বাংলাদেশের রাজনীতি আগামী দিনে পরিবর্তনের রাজনীতি হবে, এই এক কথাই আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ। ডাক্তার খালিদুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে এই যে বিদেশ সফর, আপনি সফর সঙ্গে ছিলেন জামায়াতের আমিরের, আমরা বিগত দিনে কিন্তু বিভিন্ন দলীয় প্রধানরা গেছেন, এসেই ঘোষণা দিয়েছেন যে বিজয়ের বার্তা তারা নিয়ে এসেছেন, নানান সমীকরণ হয়েছে, ভারত থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন। মানে এইখানে যে আপনারা যে একটা অসুস্থ মানুষ, একটা বড় সার্জারির পরে তিনি দেশের বাইরে গেলেন, ফেরার পরে আসলে আপনারা কি নিয়ে আসলেন এখানে? আসলে কি ছিল এর মধ্যে? কি সমঝোতা ছিল, কূটনৈতিক কোনো বিষয় ছিল, ফান্ড কালেকশন ছিল, কি ছিল আসলে? আমি এই প্রসঙ্গে আসবো, আমাদের বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। ডাক্তার খালিদুজ্জামান, বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম জামায়াতের আমির কি নিয়ে ফিরলেন, আপনি সফর সঙ্গী ছিলেন। অনেকে বলছে যে ক্ষমতা পাকাপোক্ত করার পথ তৈরি করে এসেছেন, আসলে কি নিয়ে এসেছেন? আসলে টু বি ফ্র্যাঙ্ক, যে আমি ডাক্তার শফিকুর রহমান আমাদের আমির জামাত, ওনার সঙ্গে প্রায় 12-14 বছর খুব ক্লোজলি অ্যাটাচড আর কি। তো ওনার মতো একটা মানুষ, এবং সত্যিকারের যেটা দেশপ্রেমিক বলা হয়, আমাদের অনেক দেশপ্রেমিক বলা হচ্ছে, লিডার বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দেশের যে দুর্দিনে আমরা কিন্তু কাউকে পাই নাই। সেই 5ই আগস্টের পরে উনিই একমাত্র ব্যক্তি যেটা দেশকে সঠিকভাবে নির্দেশনা দিয়ে যে কোনো ক্রাইসিস মোমেন্টে ওনার ডিসিশনটা বাস্তবায়ন হয়ে আসছে। এবং দেশের যে সার্বভৌমত্ব বলেন, অন্য যে কোনো ব্যাপারে বলেন, উনি যেভাবে মিউচুয়ালভাবে সকল দলকে একীভূত করে দেশকে লিড দিয়েছে, একমাত্র বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির যে ধারাবাহিক পরিবর্তনের যে সূচনা, সেটা ওনার হাত দিয়ে হবে এবং ভবিষ্যতে ওনার মাধ্যমে সরকার গঠন হবে ইনশাল্লাহ। উনি এত অসুস্থতার পরেও প্রত্যেকটা ক্ষেত্রে দেশপ্রেমের যে ভূমিকা দিয়েছেন, দেখেন যে সর্দি কাশি হলেই আমাদের নেতৃবৃন্দ বলে বিশাল দেশপ্রেম, কিন্তু চলে যাচ্ছে ব্যাংকক, চলে যাচ্ছে সিঙ্গাপুর, কিন্তু উনি বলেছেন যে আমার দেশের প্রত্যেকটা নাগরিকের এই সামর্থ্য নাই, আমি এদেশেই চিকিৎসা করব, এবং তিনি সেটা করেছেন। কিন্তু আমার যেটা জানার বিষয় সেটা একটু বলেন, যে বিদেশের বুকেও যে তিনি প্রত্যেকটা জায়গায় যেখানেই তিনি মিউচুয়াল, আমাদের যে কথা হয়েছে, আমাদের প্রবাসী বলেন, প্রবাসীদের ভোটাধিকার রক্ষা, এটা আমাদের একটা আন্দোলন ছিল, আমরা সেটা করেছি। তাদের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল এবং তাদেরকে আরও আহ্বান করা হয়েছে যে দেশের তাদের এই অংশগ্রহণমূলক যে ভোট, তাদেরকে অংশগ্রহণ করতে হবে যে কোনো প্রতিবন্ধকতা সত্ত্বেও। মানে মূলত কি প্রবাসীদের ভোট, প্রবাসীদের ভোটে আপনারা গেছেন, রাইট, প্রবাসীদের ভোট। আচ্ছা, ধন্যবাদ। শফিকুল ইসলাম মিল্টন, আমরা শেষ প্রান্তে আপনার কাছে জানতে চাই যে এই যে 16-17 বছর আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, বলা যায় যে ক্ষমতার বাইরে ছিলেন, আপনারা অনেকবার দেশ চালিয়েছেন, কিন্তু এই 1 বছরে যে পরিমাণ তকমা লেগেছে, চাঁদাবাজি বা নানান রকম, মানে এটি আপনাদেরকে কতটা দুর্বল করতে পারে, নাকি এটা কিছুই করবে না? যেমন আপনারা কিন্তু বহিষ্কৃত 2 জনকেও কিন্তু আপনাদের এই মনোনয়ন প্রার্থী তালিকায় নাম আমরা দেখেছি আর কি, আপনার কাছে জানতে চাই। এই যে আপনি এর আগেও বলেছেন একটি কথা, যে আপনাদের দলের মনোনয়ন নিয়ে অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বা ঘটছে। এখন আবার যে চাঁদাবাজির কথাটা বললেন, এটা আমাদের বিরুদ্ধে একটা বিশাল ধরনের ষড়যন্ত্র চলছে। এই কথাগুলো আমরা ষড়যন্ত্র কেন, এটি তো তারেক রহমান অনেকজনকে আমি বলছি যে তালিকা পর্যন্ত যেভাবে আপনারা বলছেন বা বিভিন্ন আমাদের বক্তব্য না, কিন্তু অপপ্রচার চালানো হচ্ছে। দেখেন, বিএনপি, আমি একটু আগে বলেছি, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে। 5 তারিখের পরে আমি তো আপনাকে নিজেই বলেছি, 5 তারিখের পরে বাংলাদেশে এখন সবাই বিএনপি। আমরা অনেক বিএনপিকে চিনিও না। যখন এই ধরনের ঘটনা ঘটছে, এখন তো আমরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমাদের দল নেই, কিংবা আমরা করছি না। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে কিন্তু 4000-এর উপরে যে কোনো অভিযোগের ভিত্তিতে আমরা কিন্তু দল থেকে তাকে সাসপেন্ড করছি, বহিষ্কার করছি, আপনারা দেখছেন। মানে এটা কি প্রমাণ করে না যে আসলে ওই অভিযোগগুলো সত্য ছিল? কিছু কিছু জায়গায় সত্য, কিছু কিছু জায়গায় সত্য না। আমি আগেই বলছি আপনার। আচ্ছা, আপনারা দেখবেন যারা বহিষ্কার হয়েছে তারা কিন্তু আমাদের দলের খুব ভাইটাল পোস্টে কেউ না, কিংবা আগে দল করেছে, সাবেক নেতৃবৃন্দ ছিল, আবার আওয়ামী লীগের অনেকাংশের লোক আবার বিএনপিতে এসে তারা বিএনপির তকমা লাগাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র। হয়তো মানুষ হয়তো বিশ্বাস করেন আপনারা যেভাবে বলছেন। মানুষ এখন অনেক কিছু বুঝতে শিখেছে। আচ্ছা, মানুষ বুঝছে। বিএনপি আগেও বলেছি, এখনো বলছি, মানে আমি বলছি যে ভোটের ইকুয়েশনে এটা কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন না? জনগণ যেই চিন্তা ভাবনা করে আগামীতে ভোট দিবে, জনগণ তাদের অধিকার আদায় করার জন্য আমরা দিনপণ চেষ্টা করেছি, লড়াই করেছি, জনগণের জন্যই কাজ করেছি। জনগণ সিদ্ধান্ত নিতে কাকে ভোট দিবেন। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ বিএনপিকে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন, এবং আমার নেতা জনাব তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা, ধন্যবাদ। ফরিদুল হক, আপনার কাছে জানতে চাই যে আসলে
এনসিপির দিকে কিন্তু একটা মানুষের একটা বিশাল চাওয়া, যেটা আপনি বলছিলেন যে নির্বাচনের থেকে আপনারা আইনি ভিত্তি বা একটা কাঠামোগত পরিবর্তন সেটি ধরে নেন যদি না হয়, এই যে ভোটের মানে একটা হাওয়া শুরু হয়েছে, সব কিছুই কিন্তু অন্য আলোচনা, আপনি দেখেন গণভোটের আলোচনাও কিন্তু এই যে প্রার্থী মনোনয়নের পরে কিন্তু আলোচনাগুলো কিন্তু ক্ষীণ হচ্ছে। এই সময় এত কিছু থেকে কি আবার ফিরায় নির্বাচন হবে না, আন্দোলন করবে, এটা আসলে মানুষও যেন মানতে চায় না, কারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে। মানে সেই জায়গাতে এনসিপি এই জায়গাগুলোতে কতটা বাদ দিতে পারবে যদি আপনাদের মন মতো না হয়, যেভাবে চিন্তা করছেন সেভাবে না হয়, তাহলে কি হবে? আপনারা কি নির্বাচন করবেন না? না, নির্বাচন করা না করার ব্যাপার না। প্রথমত হচ্ছে বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে, নির্বাচন দ্রুতই হতে হবে, এই ব্যাপারে কোনো ইয়ে নেই। এবং আমরা আশা করি যে বাংলাদেশের দায়িত্বশীল সকল পক্ষ যারা বাংলাদেশের পক্ষের, তারা আসলে এই যে পরিস্থিতিটা আছে এটাকে সেটেল করে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবে। এবং দায়িত্বশীল জায়গা থেকে আমরা আসলে এই ধরনের কথা শুনতে চাই না যে কিসের গণভোট, কিসের জুলাই সনদ, ওরা কারা, এই ধরনের কথাগুলো আসলে মানে বড় রাজনীতি, যেমন তো এমনও হচ্ছে যে জুলাইয়ের দরকারই নাই, হ্যাঁ জুলাই সনদের দরকার নেই, এই ধরনের এইগুলোর কথা সামনে আরো কঠিন পরিস্থিতি তৈরি করবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, মানে দেখবেন যে আজকে অন্তত সোশ্যাল মিডিয়াতে, অন্তত আমরা যারা মিডল ক্লাস, যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া খেয়াল করি, লেখালেখি করি, দেখবেন যে জোহরান মামদানিকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কেন বাংলাদেশের জোহরান মামদানি হচ্ছেন, এটার একটা আক্ষেপ কিন্তু আমাদের আছে। এটার এক কথায় উত্তর হচ্ছে বাংলাদেশের জোহরান মামদানি যে হয়ে উঠবে ওইরকম পাটাতন, ওইরকম স্ট্রাকচার আপনি বানাতে পারেন নাই। আপনি স্ট্রাকচার বানান, বাংলাদেশের ঘরে ঘরে জোহরান মামদানি আছে, ঘরে ঘরে জোহরান মামদানি তৈরি হবে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে ধরেন একটা নির্বাচন করতে গেলে 100 কোটি টাকা লাগবে, আপনি জোহরান মামদানি কই পাবেন? বাংলাদেশে একটা নির্বাচন করতে গেলে, আপনি নির্বাচনের মাঠে গেলে আপনি এলাকায় ঢুকতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। কোথেকে আপনি জোহরান মামদানি পাবেন? ওইটাকে নিশ্চিত করেন। ওইটা নিশ্চিত করার জন্য যেরকম সিস্টেম দরকার, ওইটাই আমরা ওই সিস্টেমকে পরিবর্তন করার জন্যই আসলে মানে এনসিপির জন্ম হয়েছে। এবং বাংলাদেশের মানুষকে প্রজা থেকে নাগরিক বানানো, এইটা হচ্ছে আমাদের প্রধান জায়গা। বাংলাদেশের মানুষের মর্যাদা তৈরি করা, বাংলাদেশের মানুষের রাইটসগুলোকে ধরেন অফিসিয়ালি এস্টাবলিশ। মানে কিন্তু যে প্রত্যাশা এনসিপি ঠিক না, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপিও আমরা ধরে নিলাম তৈরি করেছিল, সেই আশাটা অনেক জায়গায় ক্ষীণ হয়েছে কিনা? আপনাদের নামে নানান অভিযোগের মধ্য দিয়ে মানে যে বিশ্বাসটা করতে শুরু করেছিল সেই জায়গা থেকে একটু আপনারা সরে এসছেন কিনা? না, আমি এটা মনে করি না। এটা যেটা হয়েছে এটা বেশিরভাগই হচ্ছে প্রপাগান্ডা, বেশিরভাগই প্রপাগান্ডা। আপনি মানে সিম্পলি বোঝেন যে আজকে সকালে প্রথম আলোর মতো নিউজ পেপারে সূত্র মতে, জানা মতে দিয়ে নিউজ এসেছে যে আমরা বিএনপির কাছে 20টা আসন চাচ্ছি এবং 3টা মন্ত্রী। এত সহজে করে ফেলা যায়? মানে একটা সোর্স কি? আমরা রিজয়েন্ডার দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। যদি আমাদের দিক থেকে এরকম কোনো ইনফরমেশন যেত তাহলে তো আমরা দিতে পারতাম না। গত 2 দিন আগে ধরেন মনে করেন যে একের পর এক ফটোকার্ড যাওয়া শুরু, মানে তার মানে হচ্ছে প্রপাগান্ডার শিকার তো জামাত ইসলাম অনেক আগে থেকে হয়েছে, বিএনপি দাবি করছে, আপনারা দাবি করছেন প্রপাগান্ডা চলছে, প্রপাগান্ডা চলছে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের 3 জনকেই আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বলা হচ্ছে যে নির্বাচন আসলে হবেই, মানে আগে যেমন আমরা কথায় কথায় হতো যে নির্বাচন অনিশ্চয়তার দিকে যাচ্ছে, সেই প্রত্যাশা আমরা করছি। যদি এনসিপির পক্ষ থেকে বারবার, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না করে নির্বাচন নয়, কিন্তু নির্বাচনের যে ট্রেন যে চলাচল শুরু করেছে এরপরে আসলে এই বাকি দাবিগুলো আসলে কতটা টেকে সেটি দেখার বিষয়। তবে সত্যিকার অর্থেই অন্তর্বর্তী সরকারের ন্যায় বাংলাদেশের সবাই একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন দেখার প্রত্যাশা রয়েছে, যার মাধ্যমে 24 পরবর্তী সময়ে যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের তৈরি হয়েছে যে বাংলাদেশ বদলে যাবে, আমরা সেই প্রত্যাশায় রইলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।